সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের যে কয়টি ক্লাস থাকবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত। তো সবগুলো ক্লাসই আজকে আমি নিতেছি। শুরুতে তোমাদের গণিত ক্লাসটি থাকতেছে এবং গণিত ক্লাসে তোমাদের থাকছে হচ্ছে জ্যামিতি থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন। সেটি হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নটি নিয়ে নেব। উদ্দীপকটি আমরা একটু জেনে নিই। একটি সমকোণী ত্রিভুজ আঁকো এবং এর সংজ্ঞা সহ 4টি বৈশিষ্ট্য লিখো। আমি আরেকবার বলতেছি, একটি সমকোণী ত্রিভুজ আঁকো এবং এর সংজ্ঞা সহ 4টি বৈশিষ্ট্য লিখো। তো আমি এখানে আসলে তোমাদেরকে সমকোণী ত্রিভুজটি একজ্যাক্টলি আঁকতে গেলে কি করবা, বা সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে সমকোণ আঁকতে হয়। আসলে সমকোণটা তোমরা কিভাবে আঁকো এটি ক্লাসে দেখানোর সুযোগ হয়েছে না। তো ইনশাল্লাহ আমাদের যখন প্রথমবার ক্লাসে নেক্সট টাইমে মানে ফিউচারে যে দিনে ইনশাল্লাহ দেখা হয়, আমরা যে জিনিসগুলো আমাদের গ্যাপ আছে ওইগুলোই আমরা আগে ইনশাল্লাহ সলভ করবো। তো আশা করি খুব কম সময়ে তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের ক্লাসেই দেখা হবে। তখন আসলে চিত্রগুলো একজ্যাক্টলি আরও তোমাদের যে যে জায়গায় গ্যাপ আছে একজ্যাক্টলি ঠিক করে নেব। তো এখন সমকোণী ত্রিভুজ একটি আঁকবা তোমরা। চাঁদার সাহায্যে আঁকে নেবা 90 ডিগ্রি। এখানে একটি দাগ দিবা প্রথমে, তারপর চাঁদার 90 ডিগ্রি দাগের সোজাসুজি এই বিন্দুটি বসাবো। বসানোর পরে 90 ডিগ্রির উপরে একটি ফুটা দিয়ে নেবা, একটি বিন্দু দিয়ে নেবা। বিন্দুর পরে চাঁদাটা সরাই নিয়ে স্কেল ধরে বিন্দুটি এই প্রথম যে দাগটি দেবে এই দাগের প্রথম বিন্দুর সাথে যোগ করে দেবা, অর্থাৎ একটি রেখা টাইনে দিবা। তারপর রেখা টানার পরে 90 ডিগ্রি হয়ে গেল। তারপর দুটি রেখা অপর দুই প্রান্ত বিন্দু যোগ করে দিবা, তাহলে ত্রিভুজ হয়ে যাবে। পরে এখানে লিখবো চিত্র। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজ চিহ্নটি দিয়ে দিলে ভালো হয়। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের প্রথম অংশের কাজ হয়ে গেল। একটি সমকোণী ত্রিভুজ আঁকো এবং এর সংজ্ঞা সহ 4টি বৈশিষ্ট্য লিখো। এখানে তোমাদের মনে রাখার সুবিধার্থে বলতেছি বা তোমাদেরকে অবগত করার জন্য বলতেছি, একটি প্রশ্নে যদি পার্ট থাকে, একটি প্রশ্নকে যদি দুটি পার্টে অথবা 3টি পার্টে অর্থাৎ 2টি বা 3টি অংশে প্রশ্নটি করা হয়, তাহলে এর নাম্বারটাও ঠিক এইভাবে বন্টন হবে। যেমন এখানে যদি 4 নাম্বার থাকে এই প্রশ্নটির মধ্যে, তাহলে একটি সমকোণী ত্রিভুজ আঁকো, এর জন্য 1 নাম্বার থাকবে এবং এর সংজ্ঞা সহ 4টি বৈশিষ্ট্য লিখো। তাহলে সংজ্ঞার জন্য থাকতে পারে 1 নাম্বার, আর 4টি বৈশিষ্ট্যের জন্য 2 নাম্বার। এখন এই যে 4 নাম্বার ভাগ করা আছে, তোমার যে অংশই হবে সেই অংশের নাম্বারই পেয়ে যাবে এবং যতটুকু হবে না ততটুকু অংশের নাম্বার কাটা যাবে। কোনো একটি অংশের জন্য সম্পূর্ণ অঙ্কটি কাটা যাবে না। তারপর আমরা সংজ্ঞা নিলাম। সংজ্ঞা যে একেবারে সিম্পল একটি সংজ্ঞা দিলাম, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অন্য কোণ কি হলো দেখার বিষয় না। কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সংজ্ঞাটি এভাবে লিখবো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তারপর বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নম্বর 1, যে কোনো একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হবে। যে কোনো একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হবেও লিখতে পারো, হবে। তারপর 2, দুটি সূক্ষ্মকোণ থাকবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ যেভাবে আঁকি না কেন 2টি সূক্ষ্মকোণ থাকবে। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য, সূক্ষ্মকোণ দুটির যোগফল সর্বদা 90 ডিগ্রি হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ আঁকলে এর 2টি সূক্ষ্মকোণ থাকবে এবং 2টি সূক্ষ্মকোণের যোগফল সর্বদাই 90 ডিগ্রি হবে। তারপর আমরা আরেকটি বৈশিষ্ট্য নিয়ে নেব, যেহেতু 4টি বৈশিষ্ট্যের কথা বলা আছে প্রশ্নে। আরেকটি বৈশিষ্ট্য আমরা যদি সিম্পল যে ত্রিভুজের যে কমন বৈশিষ্ট্য আছে সেটিও নিয়ে নিতে পারি, যে ত্রিভুজটির 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও নিয়ে নিতে পারি। এছাড়া আরেকটা নিতে পারি যে সমকোণের, ওইটা তো তোমরা জানোই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি এটা দিতে চাইতেছি না এই কারণে যে এই বৈশিষ্ট্যটি সকল ত্রিভুজের জন্য আছে। আমি সমকোণী ত্রিভুজের আলাদা বৈশিষ্ট্য আছে এরকম আরো 2টি বৈশিষ্ট্য বলে দিতেছি। যে কোনো 2টি রেখা একে অপরের উপর লম্ব হবে বা পরস্পর লম্ব হবে। আমি লিখে দিতেছি, যে কোনো 2টি রেখা পরস্পর লম্ব হবে। 4 নম্বর বৈশিষ্ট্য,
যে কোনো দুটি রেখা পরস্পর লম্ব হবে, অর্থাৎ যে এই ত্রিভুজের যে তিনটি রেখা তিনটি বাহু থাকে, এখানে রেখা না দিয়ে বাহু দিতে পারবো, যে কোনো দুটি বাহু পরস্পর লম্ব হবে। অর্থাৎ ত্রিভুজের আমরা জানি যে তিনটি বাহু থাকে, কিন্তু সমকোণী ত্রিভুজ হতে গেলে তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহু পরস্পরের উপর লম্ব থাকবে। অর্থাৎ যে জায়গায় সমকোণটি হবে, এই সমকোণের যে দুটি বাহু একটার উপর আরেকটা লম্ব থাকবে, অর্থাৎ এই বাহুর উপর এই বাহু লম্ব অথবা এই বাহুর উপর এই বাহু লম্ব। এটি একটি বৈশিষ্ট্য দিতে পারবা। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য বলে দেই, সেটি হচ্ছে সমকোণের বিপরীত বাহুটিকে অতিভুজ বলা হয়। সমকোণের বিপরীত বাহুটিকে অতিভুজ বলা হয়। অর্থাৎ এই যে আমাদের সমকোণ আছে, সমকোণের সাথে বাহু হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু, কিন্তু এই বাহুটা সমকোণের সাথে নাই, এই বাহুটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, আর এই বাহুটাই অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলা হয়। তো এই পাঁচটি বৈশিষ্ট্য দিলাম। পাঁচটি বৈশিষ্ট্য মনে রাখলে পরীক্ষায় হয়তো তোমাদেরকে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হইতে পারে, আমরা পাঁচটি বৈশিষ্ট্য শিখে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আগামীকালকে তোমাদের HW হিসেবে থাকবে এই সৃজনশীল অঙ্কটির সম্পূর্ণ অংশ। তো আমরা এখন চলে যাব পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসটি বাংলা নিব। বাংলা ক্লাসে তোমাদের জন্য আগামীকালকে থাকবে হচ্ছে মাতা পিতার প্রতি কর্তব্য রচনা। আমাদের যে বই দেওয়া আছে সেই বই থেকে শিখবা, বা শীট যদি দেওয়া থাকে তাহলে শীট থেকে শিখবা। মাতা পিতার প্রতি কর্তব্য সম্পূর্ণ রচনাটি আগামীকালকের জন্য HW হিসেবে থাকতেছে। আজকে বাংলা পড়া তোমাদের জন্য এতটুকুই, শুধুমাত্র মাতা পিতার প্রতি কর্তব্য রচনাটুকু। তো এখন চলে যাবো আমরা ইংরেজি ক্লাসে। ইংরেজি ক্লাসে আমরা যত একটি আজকে শুরু করব ওই মডেলটি থেকে। ইতিপূর্বে যে মডেল থেকে আলোচনা করা হয়েছে, অর্থাৎ গত ক্লাসে এবং এর আগের ক্লাসে। গত ক্লাসে আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করা হয়েছে এবং এরও আগের ক্লাসে সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করা হয়েছিল মডেল তৃতীয় ইউনিটের একটি মডেল থেকে। তো আজকে ওই মডেল থেকে আমরা বাকি অংশ আলোচনা করব, অর্থাৎ 9 নং এবং 10 নং, 9, 10, 11 এই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো 9 নং এ তোমরা যথারীতি জানো যে WH কোয়েশ্চেন থাকে, তো WH কোয়েশ্চেন নিয়ে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি যে বিশদ আলোচনা করব সেটি হচ্ছে 10 নং নিয়ে। তো 9 নং এ তোমরা জানো যে WH কোয়েশ্চেন থাকে, আর আমরা WH কোয়েশ্চেন দুটি নিয়মে করতে পারি। তার আগে জেনে নিই WH ভুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াট, when, why, how, where, whose। এই যে WH ভুক্ত ওয়ার্ডগুলো, এই সবগুলো WH পরিবারের অন্তর্ভুক্ত ওয়ার্ড। এই WH ভুক্ত ওয়ার্ডগুলো দ্বারা মূলত এগুলো প্রশ্নবোধক ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা হয়। আমাদের একটি স্বাভাবিক সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্স থেকে আমরা এই সেন্টেন্স থেকে এই একটি প্রশ্ন করে নেব। সেন্টেন্সটি হচ্ছে উত্তর। হ্যাঁ, এই সেন্টেন্সটিকে একটি প্রশ্ন করে নেব। ওই প্রশ্নটি হবে WH ভুক্ত যে কোনো ওয়ার্ড দিয়ে। তো এটি আমরা দুটি নিয়মে করতে পারি। একটি হচ্ছে যে কোনো একটি সেন্টেন্সের অবজেক্ট ধরে অথবা সেন্টেন্সটি সাবজেক্ট ধরে। যেমন he goes to school, he goes to school, সে স্কুলে যায়। এখানে সে স্কুলে যায় যদি হি এর নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে এটি এই সেন্টেন্সটির WH কোয়েশ্চেনটি হবে সাবজেক্ট ধরে। যদি এখানে স্কুলের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে এই সেন্টেন্সটির WH কোয়েশ্চেন করতে হবে অবজেক্ট ধরে। আমি আরেকটু সহজ করে বলতেছি। সাবজেক্ট ধরে হচ্ছে একটি সেন্টেন্সের শুরুর দিকে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটি এক নিয়মে হবে, অথবা একটি সেন্টেন্সের শেষের দিকে
যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটি আরেক নিয়মে। এই দুটি নিয়মে সেন্টেন্সের শুরুর দিকে আন্ডারলাইন অথবা শেষের দিকে আন্ডারলাইন, দ্যাটস মিন সাবজেক্ট ধরে অথবা অবজেক্ট ধরে, এই দুটি নিয়মে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারি। এই দুটি নিয়মের মধ্যে প্রথম নিয়মটিতে কেবল তিনটি ডাব্লিউএস ওয়ার্ড আসবে, আর শেষটি একটু তুলনামূলক একটু কঠিন, তবে এমন কঠিন না, একেবারে সিম্পল। তো আমি এই ক্লাসটি নিয়ে এখানে আজকে বিশদ আলোচনা করতে চাইতেছি না, কারণ ডাব্লিউএস কোশ্চেন নিয়ে অলরেডি 3টি ক্লাস, আমার দেওয়া 3টি ক্লাস রেকর্ড আছে, সেটা তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা চতুর্থ শ্রেণীর যারা আমাদের স্টুডেন্ট সকলেই জানো কোন দিনের ক্লাসটির ডেট সহ বলা ছিল। আমি আর বলতেছি, আমাদের ফার্স্টের মাসের 17-24 তারিখের ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, 3টি ভিডিও দেওয়া আছে। তো তোমরা ডাব্লিউএস কোশ্চেনে যাদের এখনও সমস্যা আছে, যদিও আমাদের রিভিউ ক্লাস, ডাব্লিউএস কোশ্চেন নিয়ে যাদের এখনও সমস্যা আছে ওই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের সলভ হয়ে যাবে। তাছাড়া আমরা ইতিপূর্বে ক্লাস টিচার যেভাবে ডাব্লিউএস কোশ্চেন পড়িয়েছে, হ্যাঁ, ওই নিয়মগুলো যদি যথাযথভাবে তোমরা ওই আয়ত্ত করে থাকো তাহলে ওই নিয়মে ডাব্লিউএস কোশ্চেনগুলো করতে পারবো। তারপর আমরা আমাদের পড়া অবশ্যই থাকবে এই যে মডেলটি আমরা পড়েছি সেই মডেলের ডাব্লিউএস কোশ্চেনগুলো বাড়ির কাজ হিসেবে অবশ্যই থাকবে। তারপর ইনস্ট্রাকশন, অর্থাৎ 10 নম্বরে থাকে একটি ইনস্ট্রাকশন, মানে একটি নির্দেশনা দেওয়া থাকে। এই নির্দেশনার উপর ভিত্তি করে 3টি প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর এই নির্দেশনা অনুসারে দিতে হয়। প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে এই নির্দেশনা থেকে সেন্টেন্সগুলো নেওয়া যায় এবং প্রতিটি ওয়ার্ডই প্রায় এই নির্দেশনা থেকে নেওয়া যায়। যেমন আমরা এখান থেকে যদি ইনস্ট্রাকশনটা আমরা করি তাহলে আমাদের মডেল 3-এর অর্থাৎ ইউনিট 3-এর যে মডেলটা আছে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। হেডলাইন, ইনস্ট্রাকশনটির হেডলাইনটি হচ্ছে হাউ টু বি এ গুড প্লেয়ার, অর্থাৎ কীভাবে আমরা একজন ভালো খেলোয়াড় হতে পারি। এখানে নির্দেশনার শুরুর লাইনে দেওয়া আছে ফলো দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ অনুসরণ করো একটি রুলস বা নিয়মের অফ হেলথ, স্বাস্থ্যবিধির নিয়মকানুন অনুসরণ করো, অ্যান্ড টেক এ ব্যালেন্স ডায়েট, এবং সুষম খাবার খাও। তারপর ইনস্ট্রাকশনের দ্বিতীয় অংশে বলা হয়েছে প্র্যাকটিস দ্য গেম, অর্থাৎ একটি খেলা চর্চা করো, ইউ ওয়ান্ট টু প্লে, যেটি তুমি খেলতে চাও, তুমি খেলতে চাও এরকম একটি খেলা চর্চা করো, মানে যে খেলাটি তোমার পছন্দের সেই খেলাটি তুমি চর্চা করে যাও বা চালিয়ে যাও। তারপর 3 নম্বর হচ্ছে ফলো দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ নির্দেশনাটি অনুসরণ করো, অফ এ প্রফেশনাল কোচ, অর্থাৎ একজন প্রফেশনাল মানে একজন পেশাদার কোচের নির্দেশনা অনুসরণ করো। তারপর বলা হচ্ছে ট্রাই ইউর বেস্ট, অর্থাৎ তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, টু বি সিরিয়াস, তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো এবং সিরিয়াস হও, এবার সিরিয়াসলি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। মেনটেন এ ডিসিপ্লিনড লাইফ, অর্থাৎ একটি নিয়মানুবর্তিত জীবন মেনটেন করো, মানে অনুসরণ করো বা জীবনযাপন করো আর কি, একটি নিয়ম অনুবর্তিতার মধ্যে থেকে জীবনযাপন করো। তো এখান থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন নম্বর এ, হোয়াট উইল ইউ ডু ফার্স্ট টু বি এ গুড প্লেয়ার, অর্থাৎ হোয়াট উইল ইউ ডু ফার্স্ট, তুমি প্রথমে কি করবে টু বি এ গুড প্লেয়ার, একজন ভালো খেলোয়াড় হতে। তো এর উত্তরটি হচ্ছে ফার্স্ট। প্রথমত এখানে ফার্স্টলি দিলেও চলবে। ফার্স্ট প্রথমত আই সেল ফলো দ্য রুলস, আমি নিয়ম অনুসরণ করব, অফ হেলথ স্বাস্থ্যের নিয়ম অনুসরণ করব, অ্যান্ড টেক ব্যালেন্স ডায়েট এবং সুষম খাবার খাবো। এই যে আমরা প্রথম প্রশ্নটি পড়লাম এবং প্রথম প্রশ্নটির উত্তরটি পড়লাম, ঠিক আছে। আমি এটি লিখতেছি না কারণ তোমাদের সকলের কাছে এই বইটি আছে, যখন ভিডিওটি দেখবে তখন বইটি সামনে নিয়ে বইয়ের সাথে মিলে পড়ে নেব। তো এখানে আমরা প্রথমে কি করব, এর সম্পূর্ণ উত্তর ইনস্ট্রাকশনের প্রথম লাইনটিতেই দেওয়া আছে। তো এইভাবে আমরা এই ইনস্ট্রাকশন থেকে যে 3টি প্রশ্ন করা হবে এই 3টি প্রশ্নের উত্তরেই ইনস্ট্রাকশন থেকে দিয়ে দিতে পারবো খুব ইজিলি, এবং এতে করে আমরা ফুল মার্কসই পেয়ে যাব। তারপরে 11 নম্বরে এএমপিএম বসানো থাকে,
অর্থাৎ এই ফিল ইন দ্য গ্যাপ থাকে, ফিল ইন দ্য গ্যাপের মধ্যে এএম পিএম বসাবো। ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আমরা কীভাবে এএম পিএম বসাবো, একটা ফিল ইন দ্য গ্যাপের মধ্যে অর্থাৎ দিনের 12টার আগে, রাত 12টার থেকে শুরু করে 12টা 1 মিনিট থেকে শুরু করে, অর্থাৎ রাত 12টার পর থেকে দিনের 12টার পূর্ব পর্যন্ত পূর্বাহ্ন, ইংরেজিতে এটার মধ্যে এএম লিখবো। আমরা দিনের 12টা পর্যন্ত আমরা লিখবো এএম। আবার দিনের 12টা থেকে দুপুর 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমরা লিখবো পিএম। অর্থাৎ এই সময়গুলোর ক্ষেত্রে আমরা পিএম বসাবো, আর এর আগের সময়গুলোর ক্ষেত্রে আমরা এএম বসাবো। এখন কথা হচ্ছে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকবে, শূন্য স্থান থাকবে, শূন্য স্থানে আমরা এএম পিএম বসাবো। কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে সেন্টেন্সটা বলা হয়েছে ওই সময় নিয়ে সেন্টেন্সগুলো বলা হবে, ওই সেন্টেন্সটা আমাদের বাংলা অর্থ সব বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন সময়ের কথা বলা হয়েছে, সময়টা কি আসলে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এর ভিতরে, নাকি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এর ভিতরে। তো সময়টা আসলে কোন সময়ের কথা বলা হয়েছে সেই সময়টা যদি আমরা বাংলাতে বুঝতে পারি তখন এটি এএম হবে না পিএম হবে আমরা বসাতে পারবো। সবার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রচুর ওয়ার্ড জানতে হবে। অর্থাৎ আমাদের মেন বইয়ের একটি ওয়ার্ড অজানা থাকা চলবে না, আমাদের প্রচুর শব্দ অর্থ এবং সমার্থক শব্দ শিখতে হবে। তারপর আমরা 12 নং এ পাবো রিয়ারেন্স। এই যে মডেলটি আছে, এই মডেলটির 12 নং এর যে রিয়ারেন্সটি দেওয়া আছে সেই রিয়ারেন্সটি সহ, অর্থাৎ 9, 10, 11, 12 তোমাদের আগামীকালকে হোমওয়ার্ক হিসেবে থাকতেছে। তো সুপ্রিয় 4th শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, নিরাপদে বাসায় থাকো। আল্লাহ হাফেজ।